নমস্কার। ক্যালকাটা ডায়ালগসের মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ঠিক 2 মাস আগে 5ই জুন তারিখে বাংলাদেশের হাইকোর্ট সংরক্ষণ সংক্রান্ত কোটা মামলার রায় দিয়েছিল। নির্দেশ দিয়েছিল কোটা ব্যবস্থা আগের মতো ফিরিয়ে আনতে হবে। এই রায়ের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনের নামে সে দেশের ছাত্রছাত্রীরা, সামনে ছিল ঈদ এবং গ্রীষ্মের ছুটি, তাই তারা সিদ্ধান্ত নেয় আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখবে এবং তারা রাখে। তারপর 1 জুলাই নতুনভাবে শুরু হয় আন্দোলন। 7 জুলাই আন্দোলনকারীরা শুরু করে দেশব্যাপী জনজীবন স্তব্ধ করা বা বাংলাদেশ ব্লকেট। আর কি অদ্ভুত সমাপতন দেখুন। 5ই জুন আন্দোলন শুরুর ঠিক 2 মাস পর 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদি ছেড়ে সেনা প্রধানের দেওয়া 45 মিনিটের সময়সীমার মধ্যে তার বাসভবন ছেড়ে প্রথমে হেলিকপ্টারে করে বিমানবন্দর, তারপর সেখান থেকে পণ্য পরিবহনকারী একটি C-130 বিমানে করে দেশ থেকে পালিয়ে এলেন। সঙ্গে বোন রেহানা আপাতত আছেন ভারতে, দিল্লির কাছে হিন্ডন এয়ারবেসে। ঠিক মনে পড়ছে এই প্রসঙ্গে যে আমাদের সেই মুজিবুর রহমান, তার উপরে যখন আক্রমণ হয়েছিল সেটা কিন্তু জনতা আক্রমণ করেনি, করেছিলেন কিছু তার সেনাবাহিনীর কিছু মানুষ, কিন্তু তিনি পালাবার সুযোগ সেবার পাননি। সেই জন্য তাকে এবং তার সপরিবারে তাকে সেখানে মরে যেতে হয়। রেহানা এবং শেখ হাসিনা এরা দুজন তখন জার্মানিতে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন। তো যাই হোক, বাংলাদেশের এবার যে তারা পালিয়ে আসতে পারলেন, বেরিয়ে আসতে পারলেন, এতে মানে একেবারে পরিষ্কারভাবে বলা যায় যে তার এই পালিয়ে আসতে পারার পেছনে ভারত সরকারের একটা ভূমিকা ছিল, না হলে তিনি পালাতে পারতেন না। যাই হোক, সম্প্রতিকালে বাংলাদেশে যে ব্যাপারটা ঘটে গেছে, মানে যেভাবে সেখানে সমস্ত কিছু চলছে, সেগুলো এতক্ষণে আপনারা খুব ভালোভাবেই জেনে গেছেন। টেলিভিশনের চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা এটাও দেখছেন এবং দেখেছেন ইতিমধ্যে কিভাবে শেখ হাসিনার যে বাসস্থান গণভবন সেটা চলে গেছে লুম্পেনদের দখলে, কিভাবে হাতুড়ির ঘা পড়ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতে, কিভাবে পার্লামেন্ট হাউস দখল করে সেখানে ভাঙচুর চালিয়ে যাচ্ছে, কিভাবে ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, যেটা ভারত তৈরি করে দিয়েছিল, সেখানে ভাঙচুর করে লুট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে সেখানকার বহুমূল্য বিশাল পুস্তক ভাণ্ডার এবং অন্যান্য সম্পদ। আশঙ্কা হচ্ছে এরপর বাংলাদেশে জাতীয় সঙ্গীত সহ অন্যান্য অনেক বিষয়ের ওপর কোপ পড়বে। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে কিন্তু জাতীয় সঙ্গীত পাল্টাবার একটা দাবি সেখানকার বিভিন্ন দল, বিশেষ করে জামাত এবং বিএনপি অবশ্য সেটা পরিষ্কারভাবে বলেনি, তবে তাদের সবারই মনোভাব, কথাবার্তা শুনলে মনে হয় সেটা যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটার উপরে এবার কোপ পড়তে পারে। এবং সব মিলিয়ে বাংলাদেশকে ধর্মান্ধ মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার যে দুরন্ত প্রয়াস বিগত বেশ কিছু বছর ধরে সে দেশে শুরু হয়েছে, এবার সেটা আরো দ্রুত এগোবে তার ঈপ্সিত লক্ষ্যের দিকে। এসব যারা করছে তাদের পরিচয় আমি খুব সচেতনভাবেই একটু আগেই দিলাম, লুম্পেন বলে। ধর্মান্ধ লুম্পেনও বলা যায়, জামাত বিএনপির লুম্পেন। কেননা তাদের আন্দোলনকারী বললে যে ছাত্র সমাজ আন্দোলন শুরু করে একটি স্বৈরতন্ত্রী শাসনকে হটিয়েছে, তাদের কৃতিত্ব ছোট করে দেখানো হয়,
তাদের অপমান করা হয়। এটা ঠিক যে কেউ যদি বলেন গণ অভ্যুত্থানে এমনটাই হয়, তিনি পুরোপুরি ভুল বলছেন না। তবে সব গণ অভ্যুত্থান যে স্বতঃস্ফূর্ত হয় না, ইতিহাসে তার প্রমাণ আছে। আমরা এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়ে কথা বলবো একটু পরে। তবে তার আগে এই কথাটি অন্তত বলা উচিত যে মুজিবুর রহমান বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছেন, হাসিনার ওপর ঝাল মেটাতে গিয়ে তার মূর্তি যারা ওভাবে ভাঙচুর করে, তাদের নিন্দা না করলে ইতিহাস ক্ষমা করবে না। কারা করেছে এসব? দু একটা চ্যানেল বলছে নাকি কয়েকটা বাচ্চা ছেলে, তার মধ্যে আমাদের কলকাতারও দু একটি চ্যানেল আছে, একটি চ্যানেল, তারা বলছে দু একটি বাচ্চা ছেলে নাকি মুজিবুর রহমানের ওই বিশাল মূর্তির ওপরে উঠে তারা এইগুলো করেছে, হাতুড়ি টাতুড়ি দিয়ে মেরেছে। তারা আদৌ বাচ্চা নয়। বড় মূর্তির ওপরে বড় মূর্তির ওপরে কেউ দাঁড়ালে তাদেরকে একটু ছোটই মনে হয়, বাচ্চা হলে তারা ওভাবে উঠতে পারে না। তাদের বাচ্চা বললে তাদেরকে তারা যে অন্যায়টা করেছে সেই অন্যায়টাকে ছোট করে দেখায়। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের আলোচনা করতে গিয়ে 2 বছর আগে পাশের দেশ শ্রীলঙ্কায় তাদের যে অভ্যুত্থান হয়েছিল, সেখানেও গণ অভ্যুত্থান হয়েছিল, তার কথা মনে আসছে। বাংলাদেশের মানুষের বিক্ষোভ মূলত শুরু হয়েছিল চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে। এর চেয়ে বহু বেশি গুণ কারণ ছিল শ্রীলঙ্কার অভ্যুত্থানের পেছনে, মানুষের অভ্যুত্থানের পেছনে। তাদের অভিযোগ ছিল রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে ও তার পরিবারের ব্যাপক দুর্নীতি, সে দেশের ভেঙে পড়া অর্থনীতি, ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি ইত্যাদি বিষয়গুলি নিয়ে, যেগুলো আর বাংলাদেশে ছিল শুধুমাত্র কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। হাসিনার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে দুর্নীতির অভিযোগ কিন্তু কেউ করেনি, সে তার অতি বড় বিরোধীও করতে পারেনি। শেষ পর্যন্ত আমাদের শ্রীলঙ্কায় দাবি ছিল রাষ্ট্রপতি ও মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে তিনি ও তার পরিবার পালাতে বাধ্য হন দেশ থেকে, শেখ হাসিনার মতো। কিন্তু বাংলাদেশের মানুষ বিক্ষোভের নামে যেভাবে তারপরে করেছে, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করেছে, শ্রীলঙ্কায় তার কিছুই প্রায় হয়নি। সেখানে ক্ষমতার হস্তান্তর বা পাওয়ার ট্রানজিশন, সেই পর্বটাও কিন্তু খুব সাবলীল ও দ্রুত হয়েছে। বাংলাদেশে কি শ্রীলঙ্কার মতো শাসন ব্যবস্থার পরিবর্তন এরকম সাবলীল ও দ্রুত হবে? বিশ্বাস হয় না। বাংলাদেশের সেনাপ্রধান বদরুজ্জামান অবশ্য সে আশ্বাস গতকালই দিয়েছেন হাসিনা দেশ ছাড়ার পরে। কিন্তু পাকিস্তানের পেট থেকে বেরিয়ে আসা পাকিস্তানি ধর্মীয় ভাবধারা ও সেনা শাসনের মানসিকতায় বেড়ে ওঠা বাংলাদেশের এতকালের গতি প্রকৃতি দেখে সেই আশ্বাসে বদরুজ্জামান সেনাপ্রধান তার আশ্বাসে বিশ্বাস না রাখার যথেষ্ট কারণ আছে। দেখা যাক একটু পিছন ফিরে কেন আমি এই কারণটার কথা বলছি। এর আগেও বাংলাদেশে সেনা শাসনভার নিয়েছে। 1975-এর 15ই আগস্ট রাতে মুজিবুর রহমান নিহত হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নেতৃত্ব দেন। ব্রিগেডিয়ার খালেদ তিনি আশ্বাস দিয়েছিলেন দেশে স্থিত অবস্থা ফিরিয়ে আনবেন গণতান্ত্রিক সরকার। পারেননি। কেন না, মাত্র 4 দিনের মাথায় তিনি খুন হয়ে যান, তিনি নিহত হন। ক্ষমতা কারা খুন করে? খুন করে কিন্তু ওই সেনাবাহিনীর ভেতরের মানুষরাই। ক্ষমতা তিনি চলে যাওয়ার পর ক্ষমতা দখল করেন সেনার পক্ষে জিয়াউর রহমান। তিনিও ঘোষণা করেন যত শীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে তুলে দেবেন দেশ। সেই মতো যে শীঘ্র সম্ভব হওয়ার ব্যাপারটা কতদিন পরে হয়? 4 বছর পর।
তারপর তখন কি করেন, তিনি নিজে একটা রাজনৈতিক দল তৈরি করে দেশে নির্বাচন করেন। তার দল বিএনপি রিগিং করে যেতে নির্বাচন, এই অভিযোগ তখন করেছিল বাংলাদেশের মানুষ। 1981-তে জিয়াউর রহমান খুন হন, তার মৃত্যুর কয়েক মাস পর ভোট হয়। এবার দলের নেত্রী তার স্ত্রী খালেদা জিয়া। ভোটে তার দল বিএনপি বিপুলভাবে জেতেন, কিন্তু পরের বছর সেনা অভ্যুত্থান করে আবার গদি দখল করেন মোহাম্মদ এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ। সেনা বাংলাদেশের শাসনভার শেষ হতে সময় নেয় 2006-এর অক্টোবর মাসে। প্রেসিডেন্ট ইজাজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠায়, কথা দেয় আর্মি তার হাত থেকে শাসনভার নিয়ে নেয়। 3 মাসের মধ্যে বলে তারা ভোট করবে, নির্বাচিত সরকারের হাতে শাসনভার তুলে দেবে। এই হচ্ছে যে দেশের রাজনৈতিক অতীত, সেখানে হাসিনা চলে যেতে ক্ষমতা হাতে নিয়ে সেনাপ্রধান বদরুজ্জামান যাই বলুন না কেন, কথা রাখা কিন্তু বাস্তবিকভাবেও অত সহজ নয়। কেন সহজ নয়? কারণ সংবিধানের পুরনো বিধান অনুযায়ী 3 মাসের মধ্যে ভোট করে ক্ষমতার হাত বদল করতে হবে, যেটা করা খুব শক্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। আওয়ামী লীগকে না নিয়েই গতকাল তিনি সর্বদল বৈঠক করেছেন। ভোটেও কি তিনি আওয়ামী লীগকে রাখবেন না? কাকে নিয়ে ভোট করবেন? আওয়ামী লীগকে ভোটে দাঁড়াবার মতো দেশের পরিস্থিতি কি তখন ফিরে আসবে? তিনি কি ভোট করবেন বিএনপি আর জামাতকে নিয়ে? আর ভারত কি চুপচাপ দর্শক হয়ে বসে থাকবে? মনে হয় না। এ তো গেল রাজনীতির কথা। বিক্ষোভের সময় যতই ভারত বিরোধ থাক, ভারতের সঙ্গে সম্পর্ক কেটে দিলে, যেটা বাংলাদেশের যুবকরা যারা তাদের স্বাধীনতা যুদ্ধে ভারত কি করেছিল জানে না, সেই জন্য ভারতের নামে গালাগাল দেয়। তাদের স্বাধীনতা যুদ্ধে মুজিবুর রহমানের কি ভূমিকা, পাকিস্তান কি করেছিল অত্যাচার, সেই অত্যাচারের হাত থেকে কিভাবে মুজিবুর রহমান বাঁচাতে গিয়েছিলেন, সেই ইতিহাস তারা জানে না, তাই মুজিবুরের মূর্তি ভাঙতে গেছে। তো সেইভাবেই ভারত বিরোধ যতই থাক না কেন, ভারতের সঙ্গে সম্পর্ক কাটলে বাংলাদেশ তার শিরে সংক্রান্তি নেমে আসবে। খাবেটা কি? অর্থনীতি গোল্লায় যাওয়ার জোগাড়, মুদ্রাস্ফীতি তুঙ্গে, জিনিসপত্রের অগ্নিমূল্য। শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছিল ভারত, বাংলাদেশের পাশে কে দাঁড়াবে সেরকম হলে? মনে পড়ছে কি মালদ্বীপের ঘটনা, একেবারে টাটকা। চীনের বলে বলিয়ান হয়ে নেমেছিল ভারত বিরোধিতায়, কয়েক মাসের মধ্যেই নতজানু হয়ে ভিক্ষা চাইতে হয়েছিল ভারতের কাছে। মোদী মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হতে হয়েছিল সুরসুর করে। ভারত বিরোধিতায় নামলে বাংলাদেশেরও কপালে কিন্তু তাই আছে। মনে রাখতে হবে, ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর আমদানি করে 12 বিলিয়ন ডলারের। 1 বিলিয়ন মানে 100 কোটি, 100 কোটি মানে 1200 কোটি ডলারের জিনিসপত্র ভারতবর্ষ থেকে বাংলাদেশ প্রতি বছর ইম্পোর্ট করে, যার একটা বড় অংশ হলো খাদ্যদ্রব্য, রিফাইন্ড পেট্রোলিয়াম অয়েল, কেমিক্যাল, কটন, আয়রন, স্টিল, গাড়ি। আর তুলনায় ভারতে তাদের রপ্তানি কতটুকু? তারা ভারত থেকে আমদানি করে 1200 বিলিয়ন ডলার, আর ভারতে তাদের রপ্তানি কত? মাত্র 1 বিলিয়ন ডলার, যার বেশিটাই হলো মাছ, ইলিশ মাছ, জামা কাপড় আর চামড়া। এগুলো নামলেও না হলেও কিন্তু ভারতের মানুষ মরবে না, কিন্তু দানা পানি না পেলে বাংলাদেশিরা বাঁচবে। এবার আসি শুরুর প্রসঙ্গটিতে, যেটা ধরেছিলাম, কেন মানুষ এমন ক্ষেপে গেল হাসিনার বিরুদ্ধে?
সে কি শুধুই হাসিনার ভারত ঘনিষ্ঠতার বলেছে না, ভারত নাকি হাসিনার মামার বাড়ি, যাও সেখানে, তো শুধুই কি হাসিনার ভারত ঘনিষ্ঠতার জন্যে? চাকরিতে এই কোটা ব্যবস্থা রয়েছে তার জন্যে, তার বিরুদ্ধে, নাকি অন্য কোনো কারণ আছে, অন্য কারো উস্কানি আছে? এই জন্যই আন্দোলন স্বতঃস্ফূর্ত কিনা সেই প্রশ্ন তুলেছিলাম। এ বিষয়ে সে কথা বলবো। আমি কয়েকদিন আগে, আজ থেকে প্রায় 15 দিন আগে, আমি বাংলাদেশের বিষয় নিয়ে একটা এপিসোড করেছিলাম। সেখানেও আমি বলেছিলাম যে বিদেশি হাতের কথা। এই বিদেশি হাত, এটা ঠিক যে হাসিনার ওপর খুব একটা খুশি নয় সে দেশের মৌলবাদী শক্তি। তাদের পেছনে পাকিস্তানের আইএসআই এর রীতিমতো সম্পর্ক আছে। এই মৌলবাদী শক্তির মধ্যে জামাত ছাড়া বিএনপি আছে এবং আরো অনেকেই আছে। বাংলাদেশের মানুষের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে যে তীব্র ভারত বিরোধিতা, তার একটা কারণ তো তারা জানে না ভারত কি করেছিল 1971 সালে 70-71 যুদ্ধে। তারা জানে না সেই ইতিহাস, সুতরাং সেটা তাদের, ও ব্যাপারটা তাদের মাথায় নেই। কিন্তু তা না থাকলেও ভারত বিরোধিতার পেছনে বড় ভূমিকা আইএসআই এর আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এবং আইএসআই মদত পাচ্ছে কোত্থেকে? সে মদতটা পাচ্ছে আমেরিকার সিআইএ থেকে। কিভাবে, ও কেন দিচ্ছে সিআইএ এদেরকে মদত? তাহলে বলা যাক সিআইএর মদতের কথা। যে জানুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন যখন হয়েছিল, তখন কিন্তু সিআইএ তারা ওই বিএনপি জামাত হাসিনার তাদের পক্ষ নিয়েছিল, হাসিনার বিরোধী অবস্থান নিয়েছিল। কিন্তু ভারত তার পেছনে খুব শক্ত করে দাঁড়ায় হাসিনার পেছনে। তাহলে এটা তো একটা বড় কারণ। আমেরিকার সেই পুরনো রাগ রয়েছে। আরো একটা কারণ হচ্ছে আমেরিকা চেয়েছে, এবং যে খ্রিস্টান লবি, তারা চেয়েছে ভারতের নর্থ ইস্টের যে প্রভিন্সগুলো রয়েছে, মণিপুর ইত্যাদি জায়গাগুলো, কাছাকাছি জায়গাগুলো, সেইগুলো নিয়ে সেখানকার একটা খ্রিস্টান বহুল অংশ, সেই খ্রিস্টান বহুল ভারতের নর্থ ইস্টের কয়েকটি রাজ্য, চট্টগ্রাম এবং তার সন্নিহিত কিছু এলাকা, এবং নর্থ মায়ানমার, এইগুলো মিলিয়ে একটা যে খ্রিস্টান স্টেট, খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার একটা পরিকল্পনা রয়েছে আমেরিকা এবং খ্রিস্টান জগতের। এতে তাদের লাভটা কি? লাভটা হচ্ছে ভারতকে চাপে রাখা। ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার এটা একটা বহু পুরনো ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রটা সেটা ফুলফিল করবার জন্য, পূরণ করবার জন্য ডোনাল্ড লু, তিনি একজন বড় এই যে মতবাদ এবং সিআইএর খুব পুরনো সিআইএর তিনি বড় নেতা, তিনি করেছিলেন কি, তিনি এসেছিলেন মে মাসে বাংলাদেশে, এবং সেখানে এসে তিনি এই যে আজকের আন্দোলন, যে আন্দোলনের ফলে হাসিনাকে চলে যেতে হলো, এই আন্দোলনের পেছনে ইন্ধন জুগিয়ে গেছে। আমেরিকা আর কি করতে চায়? আমেরিকা আর চেয়েছিল হাসিনার সাথে, পরিষ্কার বলেছিল, আমি যে কথাগুলো বলছি এগুলো আমার কথা না, এগুলো শেখ হাসিনা নিজে এই সমস্ত অভিযোগগুলো করেছে। বাংলাদেশে আর্মি বেস তৈরি করতে চেয়েছে আমেরিকা, যাতে ভারতের ওপর এবং চীনের ওপরে তারা নজর রাখতে পারে। সেই প্রস্তাবে শেখ হাসিনা আপত্তি জানিয়েছিলেন। সুতরাং তাকে সরাবার পরিকল্পনা এটা সিআইএর এবং আমেরিকার বহুদিনের আছে, এবং এতদিনে তারা সেটাতে পেরেছে, সেটাকে কি বলবো, সফল হতে পেরেছে। এছাড়া আরো একটা কারণ, সম্প্রতি আপনারা জানেন যে ভারত থেকে নরেন্দ্র মোদীজি চায়নায়, এই রাশিয়াতে গিয়েছিলেন। রাশিয়াতে গিয়ে তিনি পুতিনের সাথে কি বেশ কিছু সমঝোতা করেছেন, এবং আমরা মনে করি যে এভাবে যদি ট্রাম্প এখন যদি আমেরিকায় ক্ষমতায় আসে সামনে নভেম্বরে, তাহলে দেখা যাবে যে ইউক্রেন, রাশিয়া
এই যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু থামিয়ে দেওয়ার জন্যে, এবং তখন একটা ভারত, রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকার ট্রাম্প সরকার মিলে করবে, কিন্তু বাইডেন সরকার তারা কিন্তু এখনো এর বিরুদ্ধে রয়েছে। কিন্তু এই যে পরিস্থিতিগুলো এখন এসলো, যার জন্য হাসিনাকে চলে যেতে হলো, বাংলাদেশে যে উথাল পাতাল শুরু হয়েছে, ভারতের সামনে কোন সমস্যাগুলো আছে? ভারতের সামনে কিন্তু এখন অনেকগুলো বড় বড় সমস্যা এসে গেছে, কিন্তু ভারতের ক্ষমতা আছে সে সমস্ত সমস্যাগুলোকে দূর করার। কি ধরনের সমস্যা? গতকালই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি সংগঠনের যিনি নেতা তিনি বলেছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে এরই মধ্যে বেশ কয়েকটি মন্দিরে ভাঙচুর করা হয়েছে, নিহত হয়েছেন বেশ কিছু মানুষ। আমাদের বাংলাদেশে প্রায় 1,30,00,000 হিন্দু আছেন কয়েক লক্ষ বৌদ্ধ, খ্রিস্টানদের গায়ে আমেরিকার চাপে হাত না দিতে পারলেও কিন্তু হিন্দুদের গায়ে হাত দেওয়া শুরু হয়ে গেছে। রংপুরের নগর পরিষদের কাউন্সিলর হারাধন নায়ককে খুন করেছে জামাতিরা। সিরাজগঞ্জে থানার মধ্যে 13 জন পুলিশ খুন হয়েছে, তার মধ্যে 9 জন হচ্ছে হিন্দু। প্রচুর হিন্দুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নতুন করে উদ্বাস্তু স্রোত ভারতের দিকে ধেয়ে আসতে পারে। এই উদ্বাস্তুদের মধ্যে শুধু যে হিন্দুরা থাকবে তা নয়, তার মধ্যে মুসলিম এবং আওয়ামী লীগের নেতা কর্মীরাও আসতে পারেন। সুতরাং ভারত কিন্তু এরপর আরো আছে, তিস্তা ব্যারেজ নিয়ে চীন এবার আরো এগিয়ে আসতে পারবে। হাসিনা তিস্তা ব্যারেজ প্রকল্প ভারতকে দিতে চেয়েছিলেন, কিন্তু চীনও ও ব্যাপারে আগ্রহী, এবার সেটা হতে পারে। কিন্তু ভারত তো চুপচাপ বসে থাকবে না। ভারত বাংলাদেশকে বাংলাদেশকে চাপে রাখার মতো ক্ষমতা এবং সে সুযোগ ভারতের আছে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।